চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ $1 কোটি পর্যন্ত বাড়াতে সৌদি ক্রাউন প্রিন্সের ঘোষণা। F-35 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা ট্রাম্পের। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। ভোট উৎসবমুখর হতেই হবে মন্তব্য। দখল দূষণ অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে নষ্ট হয়েছে নদ নদী সহ সুপেয় পানির উৎস। আধুনিক ও মানসম্মত পানি ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ব্রাজিল সম্মেলনে আদিবাসীদের অধিকার, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু ন্যায় বিচার নিয়ে বিতর্ক। কৌশলে আদিবাসীদের কণ্ঠ রোধের অভিযোগ। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগের পরিমাণ প্রায় $1 ট্রিলিয়ন বা $1 কোটি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই এই ঘোষণা দেন ক্রাউন প্রিন্স। বৈঠকে বসার আগে সৌদি আরবে F-35 যুদ্ধ বিমান বিক্রির পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে উচ্চাভিলাষী বিনিয়োগের পরিকল্পনার কথা জানান। ক্রাউন প্রিন্স জানান, যুক্তরাষ্ট্রে সৌদির বর্তমান $600 বিলিয়ন বিনিয়োগকে তারা প্রায় $1 ট্রিলিয়ন উন্নতি করতে যাচ্ছেন। ক্রাউন প্রিন্সের বিপুল বিনিয়োগের ঘোষণার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদির যুবরাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, যেহেতু তিনি আমার বন্ধু তাই হয়তো এটি হতে পারে। ট্রাম্প বলেন, এই বিনিয়োগ হলে মার্কিন নাগরিকদের অনেক নতুন কর্মসংস্থান তৈরি হবে। মার্কিন সৌদি বিনিয়োগ ফোরামে ট্রাম্প রসিকতা করে বলেন, তিনি ইতিমধ্যে যুবরাজকে আরো বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার জন্য লবিং করছেন। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক সরঞ্জাম, বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতা ও খনিজ সম্পদ সহ নানা খাতে বিনিয়োগ করবে সৌদি আরব। এ বিষয়ে দুই দেশের চুক্তি স্বাক্ষর হয়েছে। এদিকে সৌদির আগ্রহের পর অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছে। মার্কিন সৌদি বিনিয়োগ ফোরামে সৌদি আরবকে গুরুত্ব সৌদি যুবরাজ। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। রামপুরা ব্রিজ এলাকায় বিটিভির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা ভিক্টর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, খিলগাঁও ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে গাড়ির ড্রাইভার জানান, সন্ধ্যার পর গাড়িটি পার্ক করে বাসায় যান তিনি। এরপর রাত 10টায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। স্থানীয়রা বলছেন, এটি দুষ্কৃতিকারীর কাজ হতে পারে। আজ আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত 11 নভেম্বর এই আপিলের 10ম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ 20 নভেম্বর রায়ের দিন ধার্য করেন। আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 5 বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষকে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
দর্শক, এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন উৎসবমুখর হতেই হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চেয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে নিরপেক্ষ ও সঠিক ভূমিকা পালনের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত মোস্তফা মল্লিকের রিপোর্টে। মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ মিলনায়তনে কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সহ 24টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা অংশ নেন। তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের প্রশংসা করে অধ্যাপক ইউনূস বলেন, এই প্রতিষ্ঠানের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। One of the best, not within the country, internationally also. So many different countries makes it extra important. এই প্রতিষ্ঠান নিয়ে আমি গর্ব করি। এটি সেরা শুধু দেশেই নয়, দেশের বাইরেও। এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আছেন, তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যারা গ্র্যাজুয়েশন করেছেন, এটা শেষ জীবন পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে। আপনারা ভাগ্যবান, কারণ আপনারা যখন এই দেশে, তখন এটি পরিবর্তিত বাংলাদেশ, এক নতুন বাংলাদেশ। আসন্ন নির্বাচনে সেনাবাহিনী সহ সবার সহযোগিতা আশা করেন প্রধান উপদেষ্টা। First half of February. Again, we need the support from our armed forces, from our police. আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। ফেব্রুয়ারির শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সশস্ত্র বাহিনী, পুলিশ সহ সবার সহযোগিতা আশা করি, কারণ নির্বাচন অনেক বড় কাজ। এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর। প্রধান উপদেষ্টা বলেন, এই কোর্সে যে নেতৃত্ব কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়েছে, তা দেশে এবং দেশের বাইরে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় অফিসারদের প্রস্তুত করছে। যে কোনো জাতীয় সংকটে অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারবেন অফিসাররা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। দর্শক, আজ জানবো নীলফামারীর ভোটারদের কথা। চাই যে প্রার্থী জনগণের কাছাকাছি আসবে, জনগণের আপদে বিপদে আসবে, জনগণের খোঁজ খবর নেবে। আমরা সচরাচর যে প্রার্থীর কাছে যেতে পারবো, আমাদের সমস্যার কথা বলতে পারবো। আমরা চাই এবার সেই প্রার্থীকে আমরা ভোট দেব। এই পিআর নির্বাচনের মাধ্যমে একমাত্র সম্ভব সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া। যে নির্বাচনগুলো হয়েছিল স্বৈরাচারের আমলে, সেটা সম্পূর্ণ হচ্ছে আপনার বানোয়াট এবং মিথ্যা নির্বাচন। একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমে যে নির্বাচনটা হবে, আমরা নিরপেক্ষ এবং আপনার সুচ্ছ মনে করতেছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তবে যোগ্য প্রার্থীকেই দিব। আর এবারে নির্বাচনে আমরা ভোট দিতে যাব, সেরকম পরিবেশ থাকতে হবে। সরকারকে এরকম পরিবেশ তৈরি করতে হবে যেন আমরা নির্ভয়ে ভোট সেন্টারে যাইতে পারি এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে পারি। আমি একজন প্রার্থী হিসাবে এটুকুই বলতে চাই যে আমরা নারী, শিশু এবং সকল মানুষের নিরাপত্তা যিনি দিতে পারবে, আমরা তাকেই আর কি ভোট দেব। সৎযোগ্য প্রার্থী চাই, যাদের কাছে আমরা সবসময় যেতে পারবো, যাদের কাছে গেলে আমাদের কাজ হবে, যারা দুর্নীতি মুক্ত থাকবে, এরকম লোকের আমাদের দরকার, যারা ভালো ভালো কাজ করবে। সামনে যে নির্বাচন আসছে, আমরা সেই নির্বাচনটা অবাধ নির্বাচন চাই, যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়, আমরা যাতে সুন্দরভাবে ভোটটা দিতে পারি। পরিচালনার জন্য এমন একজন প্রার্থী চাচ্ছি যেখানে যিনি সাধারণ জনগণের জন্য কাজ করে যাবেন, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাবেন। আমরা চাচ্ছি এমনভাবে যাতে নির্বাচন হয়, যে নির্বাচনে আমরা মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে ভোট কেন্দ্রে যেতে পারি। দর্শক, এবার অন্যান্য সংবাদ। একসময় সুপেয় পানির অন্যতম ভাণ্ডার ছিল গাঙ্গেয় ব্রহ্মপুত্র অববাহিকার বদ্বীপ বাংলাদেশ। তবে সময়ের পরিক্রমায় দখল, দূষণ এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে নষ্ট হয়েছে নদ নদী সহ সুপেয় পানির উৎস। ঘনবসতিপূর্ণ শহর বা নগরগুলোতে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। পরিস্থিতির উত্তরণে
নগরে আধুনিক এবং মানসম্মত পানি ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসির রিপোর্ট। পানির অপর নাম জীবন হলেও সুপেয় পানির সংকটে বিশ্বের ৭৬ কোটির বেশি মানুষ। আর পানির সংকটকে সঙ্গী করেই জীবন অতিবাহিত করছে বাংলাদেশের ২.৫ কোটির বেশি মানুষ। জলবায়ুর বিরূপ অভিঘাত, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার পাশাপাশি জলাবদ্ধতা সহ পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে তীব্র হচ্ছে বিশুদ্ধ পানির সংকট। ক্রমবর্ধমান চাহিদা পূরণে নিজস্ব তত্ত্বাবধানে পানি ব্যবস্থাপনা করছে দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং ৩৩০টি পৌরসভা। শুধুমাত্র রাজধানী ঢাকায় প্রতিদিন প্রায় ২৯৫ কোটি লিটার নিরাপদ পানি প্রয়োজন। ৫টি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে এই বিপুল পরিমাণ পানি সরবরাহ করে ওয়াসা। তবে অধিকাংশ শহরেই সরবরাহকৃত পানিতে গোসল, থালাবাসন ধোয়াসহ দৈনন্দিন কাজ করা গেলেও তা খাওয়ার অনুপযুক্ত। এমনকি ইকোলাই ব্যাকটেরিয়াও শনাক্ত হয়েছে ওয়াসার পানিতে। বিশেষজ্ঞরা বলছেন, সুপেয় পানি সংকট নিরসনে পরিবেশ বান্ধব উন্নয়ন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক পয়ঃশোধনাগার নির্মাণ সহ পানির টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। আফরোজা হাসি, চ্যানেল আই। ব্রাজিলের বেলেমে চলমান জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে আদিবাসী জনগণের অধিকার, জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ এবং জলবায়ু ন্যায় বিচার নিয়ে তীব্র বিতর্ক চলছে। সম্মেলনকে আদিবাসী কপ বলা হলেও কৌশলে তাদের কণ্ঠস্বর রুদ্ধ করার হচ্ছে বলে অভিযোগ খোদ আদিবাসী গোষ্ঠীগুলোর। অপরদিকে তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের বিরুদ্ধে জলবায়ু আলোচনায় বাধাদানকারী হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে আলিমাল রাজের রিপোর্ট। কপের ৩০তম আসরে নানা অপ্রাপ্তি এবং আক্ষেপের মাঝেও কয়লা নির্ভর শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রায় ৬০টি দেশের সাথে মিলে কয়লা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। আগামী বছর থেকে জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসার ঘোষণা দিয়েছে কলম্বিয়াও। দেশগুলোর বর্তমান নীতি ও লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস নির্গমন ৮% কমানোর ইঙ্গিত দিলেও ইউএনডিপি প্রতিবেদন বলছে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে গ্রিনহাউস তথা মিথেন নির্গমন। এমন বাস্তবতায় বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টগুলোতে বাংলাদেশের জলবায়ু সম্পর্কিত জ্ঞান, অভিজ্ঞতা এবং উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয় আন্তর্জাতিক মঞ্চে। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলার অভিযাত্রা ত্বরান্বিত করতে স্থানীয় জ্ঞানকে গুরুত্ব দিয়ে উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজ চিহ্নিত করে অভিযোজন খাতে যথাযথ জলবায়ু অর্থায়ন নিশ্চিতের দাবি জানানো হয়। আমাদের যে ক্লাইমেট ফাইন্যান্সে রোড টু বাকু টু বেলেম, যে আমরা 300 বিলিয়ন থেকে 1.3 ট্রিলিয়নের যে রোডম্যাপ, সেই রোডম্যাপটা কীভাবে আগামীতে বাস্তবায়ন হবে, আমরা মোস্ট ভালনারেবল দেশগুলো কীভাবে সেটাকে পাবো, এই বিষয়টা নিয়েও নেগোসিয়েশনটা চলমান আছে। দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস। গত বছরও কিন্তু আমাদের প্রায় $300 বিলিয়ন কমিটমেন্ট করা হয়েছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডিংয়ে, কিন্তু কতটুকু এর আদৌ আমরা কতটুকু পাবো, কতটুকু বাংলাদেশে যাবে, কাদের কাছে যাবে, কোন সেক্টরে যাবে, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয় নাই। তো আমরা এখনো আশাবাদী যে ভালো কোনো কিছু হবে। জলবায়ু পরিবর্তন প্রশমনে খাদ্য উৎপাদন ও ভোগ পদ্ধতির আমূল পরিবর্তন অপরিহার্য বলে বিজ্ঞানীরা সতর্ক করা সত্ত্বেও এই শিল্প প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। আমাদের কোস্টাল এরিয়াতে এই যে নানা ধরনের সাইক্লোন হচ্ছে, নানা ধরনের ঝড় হচ্ছে, তাতে যে বাড়িঘরের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং লোক কাজ হারাচ্ছে এবং স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং ফুড ইনসিকিউরিটিতে তারা পড়ছে। ক্লাইমেট ফান্ড যে, সেই ফান্ডের থেকে যাতে এদের সাহায্য করা হয় এবং অনলি 3% প্রাইভেট সেক্টর থেকে কন্ট্রিবিউট হচ্ছে এই ধরনের অ্যাডাপ্টেশনের জন্য। আমরা এখন যে অবস্থা আছি তাতে 15% যদি আমরা কন্ট্রিবিউট করি প্রাইভেট সেক্টর থেকে, তাও মন্দের ভালো, কিন্তু সেটাও হচ্ছে না।
অথচ এখানে দরকার কিন্তু অনেক বেশি প্রাইভেট অ্যাডাপ্টেশন ফান্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দুস্থ মানুষগুলো এবং নানা ধরনের সমস্যায় যারা আছে কোস্টাল এরিয়াতে, তাদের ব্যাপারে আসলে এগিয়ে আসার একটি বড় আহ্বান জানানো হয়েছে। এদিকে দীর্ঘ অচলাবস্থার পর সম্মেলনের ফলাফলের প্রথম খসড়া পাঠ্যে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা বিষয়টি অন্তর্ভুক্ত করায় আলোচনায় নতুন আশার সঞ্চার হয়েছে। তথ্য বলছে বৈশ্বিক কার্বন নির্গমনের অন্যতম ফুটপ্রিন্ট হল পরিবহন খাত। এমন অবস্থায় নৌ এবং আকাশ পরিবহন খাতে কার্বন নির্গমন কমাতে জোর দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলিন থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। নিউ ইয়র্কের আলবানিতে এক গৃহবধূ ও তার শাশুড়ি মিলে বাঙির আঙিনায় গড়ে তুলেছেন অসাধারণ কৃষিক্ষেত। ফল ফসল আর প্রাকৃতিক ঝোপঝাড়ের ভেতর তারা খুঁজে নিয়েছেন গ্রামীণ বাংলাদেশকে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আলবানির ডাউনটাউনের 217 কলোনি স্ট্রিটের দোতলা বাড়ি, আশেপাশে পুরনো শহরের নীরবতা। বাড়িটির পাশ দিয়ে পৌঁছে যাওয়া যায় বাংলাদেশের কোনো এক কৃষকের বাড়ির লাউয়ের মাচার নিচে। বাড়ির পাশের একখণ্ড জায়গাকে এমন কৃষি প্রকৃতির অপরূপ ক্ষেত্র পরিণত করেছেন ফারহানা হাসান সুরভি। তিনি গ্রীষ্ম মৌসুম জুড়ে ব্যস্ত সময় কাটান এই আঙিনায়। আগে কখনোই বাগান করি নাই, এটা আমাদের করতেছি গত 3 বছর ধরে। এখন যেমন বাগান গাছপালা এগুলোই ভালো লাগে, অন্য সব কিছু থেকে মনে হয় যেন বাগানেই থাকি। বাগানকে আসলে আপনি অল্প সেবা দেই আমরা, কিন্তু আমাদেরকে প্রচুর দেয়, যা আসলে অন্য কোনোভাবে পাওয়া সম্ভব নয়। শাশুড়ি লুৎফুন্নাহার বেগম পুত্রবধূকে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন। দেশে ছাদ কৃষির অভিজ্ঞতা তিনি প্রয়োগ করছেন এই আঙিনা কৃষিতে। অনেক আগে থেকে বাগান করি, দেশে আমার দোতলা ছাদের উপরে বাগান ছিল। এই বাগান দেখে দারুণভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত প্রতিবেশী স্বজনেরা। আমার একদম নেইবার যে ওনাকে আমি সবজি দিয়ে হেল্প করি এবং ও এত খুশি হয় আমার এই বাগান দেখে, যে তুমি এত হার্ড ওয়ার্ক করো, এত সুন্দর বাগান তোমার। ফল ফসল উৎপাদনের অনুশীলন ছাড়িয়ে প্রবাসের এই দৃষ্টান্ত সব পরিবারেই হতে পারে অনুসরণীয়। শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শককে নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগের শিকার ময়মনসিংহের নগরবাসী। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে কয়েক মিনিটের পথ পাড়ি দিতে হচ্ছে কয়েক ঘন্টায়। এমনকি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও দাঁড়িয়ে থাকতে হয় জ্যামের মধ্যে। ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। প্রায় 1 দশক আগে ময়মনসিংহ বিভাগ হলেও সুষ্ঠু নগর পরিকল্পনার তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি, বরং প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট। স্কুল ছুটির সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজটের ভয়াবহ রূপ দেখা যায়। শহরের উপর দিয়ে চলাচল করে ঢাকা, জামালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর সহ বিভিন্ন জেলার বাস। জংশন হওয়ায় চলাচল করে প্রায় 50 জোড়া ট্রেন। একাধিক রেল ক্রসিং থাকায় যানজট ভয়াবহ হয়ে উঠেছে। আবার গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের দেখা মেলে না। অনেক জ্যাম লেগেছে, আমরা ঘন্টা বসে রয়েছি গাড়ি নিয়ে, আমরাও যেতে পারতেছি না, যাত্রীও যেতে পারতেছি। অনেক সমস্যা হইতেছে এই জ্যামটার কারণে। তো এই জ্যামটা শুধুমাত্র হইতেছে এই জায়গায় কোনো ট্রাফিক নাই দেখে। জ্যামের প্রধান কারণ হচ্ছে আমাদের ড্রাইভাররা নিয়ম শৃঙ্খলা মানে না। দ্বিতীয়ত কারণ হচ্ছে ট্রাফিক বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন করে না। এখানে 12 জোড়া ট্রেন চলে এবং ইঞ্জিন চলে, এখানে আমরা 1 লাখ কন্ট্রোল করতে পারি না। চারদিকে 4টি রাস্তা চলে যায়, সেই রাস্তাগুলিও নিয়ন্ত্রণের বাইরে। বর্তমান ব্রিজের যদি জ্যাম কমাতে চান, সেখান থেকে একেবারে কোনো ধরনের চিন্তা না করে বাস স্ট্যান্ডটি তুলতে হবে। এখানে বাস স্ট্যান্ড হচ্ছে ব্রিজের জ্যামের প্রধান কারণ। ট্রাফিক বিভাগ বলছে জনবল কম থাকায় যানজট নিরসনে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, যেমন আমরা গাঙ্গিনাপার কেন্দ্রিক আমরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা ইজি বাইক যে ডাইভারশন করা হচ্ছে, এতে গাঙ্গিনাপার এখন যানজট নেই বললেই চলে। এই ফরম্যাটটা যদি আমরা চরপাড়া আর পাটগুদাম যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যানজট মুক্ত হবে। শহরের ভেতরে চলাচলে শৃঙ্খলা আনতে পর্যাপ্ত তদারকি প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ।
বরিশালে জনপ্রিয় হয়ে উঠেছে মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ। কম পুঁজি বিনিয়োগে বেশি লাভ হওয়ায় বাড়ছে চাষিদের আগ্রহ ও অংশগ্রহণ। এতে যেমন বাড়ছে মাছের উৎপাদনের সম্ভাবনা, তেমনি তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানও। বরিশাল প্রতিনিধি সাইদুর রহমান পান্থর তথ্য ভিডিও চিত্র রিপোর্ট করছেন জহির মুন্না। বরিশাল শহর সংলগ্ন কীর্তনখোলা নদী, এ নদীর উন্মুক্ত জলাশয়েই এখন চলছে খাঁচায় মাছ চাষ। স্রোতস্বিনী নদীর বুকে ভাসমান জালের খাঁচায় মাছ চাষে এবার যুক্ত হয়েছেন স্থানীয় অনেক চাষি। অল্প খরচে এ পদ্ধতিতে মাছ চাষ করে তারা হচ্ছেন লাভবান। এটা লাভজনক, দেশের সম্পদ, দেশীয় মাছও চাষ করা যায়। এতে যদি কোনো লোক পরামর্শ চায়, অবশ্যই পরামর্শ দেওয়া হবে। মাছ আছে মোটামুটি খারাপ না, কিন্তু মাছে জাতটা যদি আর ভালো হইতো আরো ভালো হইতো, কিন্তু এখন যে মাছ আছে এতে মোটামুটি পর্যায়ে ভালো অবস্থানে আর কি। জেলার উজিরপুর, আগলঝাড়া ও গরুনদীতেও চলছে খাঁচায় মাছ চাষ। নতুন আগ্রহীদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা। উন্মুক্ত জলাশয়কে চাষে আওতায় আনতে পারি খাঁচায় মাছ চাষের মাধ্যমে, তাহলে আমাদের যেসব চাষিদের পুকুর বা জলাশয় নাই, তারা এই উন্মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষের মাধ্যমে তারা তাদের নিজস্ব আত্মকর্মসংস্থান এবং তাদের জীবনমান উন্নত করতে সহায়তা করবে। খাঁচায় মাছ চাষ পদ্ধতিটি সফলভাবে বিস্তৃত হলে বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলে মাছ উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহির মুন্না, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। রংপুরে উদ্ধার হয়েছে বিশাল আকৃতির হিমালয় গৃধিনী শকুন। হিমালয়ের তীব্র শীত থেকে বাঁচতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় ক্ষুধার্ত ও দুর্বল হয়ে এসব শকুন ধরা পড়ছে লোকালয়ে। আসন্ন শীতে উত্তরের জেলাগুলোতে আসা হিমালয় গৃধিনী শকুন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন বিভাগ সহ সচেতনরা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর কারমাইকেল কলেজের বৃন্দাবন গাছের ছায়ায় দাঁড়িয়ে রয়েছে বিশাল আকৃতির হিমালয় গৃধিনী শকুন। তীক্ষ্ণ চোখ আর ধারালো নখের শকুনটিকে দেখতে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী মানুষের ভিড়। আমরা আজকে এখানে দেখলাম অনেক বড় একটা শকুন। আমরা জীবনে দেখিনি ওই শকুনটা, শুধু বইয়ের মধ্যে দেখেছি। এরা হিমালয় থেকে আসা শকুন, কিন্তু এরা আসার পর এরা আমাদের দেশে ঠিকভাবে সার্ভাইভ করতে পারে না। মানুষ বর্তমানে শকুন দেখলেই শকুন মেরে ফেলে, কেন জানি এটা ঠিক না, কারণ শকুন পরিবেশের বন্ধু বলা যায়। শকুনরা আমাদের পরিবেশের নোংরা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশটাকে সুস্থ রাখে। দীর্ঘ পরিভ্রমণে ক্লান্ত আর দুর্বল হয়ে মিঠাপুকুর বড়বলা ইউনিয়নের তরফ বাহাদি গ্রামের একটি বাড়ির ছাদে পড়ে যায় হিমালয় গৃধিনী শকুনটি। খবর পেয়ে প্রাণীটিকে উদ্ধার করে বন্যপ্রাণী উদ্ধার কর্মীরা। যেহেতু দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, সে দুর্বল ছিল, দুর্বল থাকার কারণে আমরা নিয়ে আসার পরে তাকে প্রাথমিকভাবে যে চিকিৎসা দিতে হয় সেটা দিয়েছি, খাবার দিয়েছি। প্রাণীটিকে সুস্থ করে তুলতে পাঠানো হয়েছে দিনাজপুরের শকুন পরিচর্যা কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসা শেষে আমরা সেগুলোকে ভালচার রেস্কিউ সেন্টার সিংড়া, দিনাজপুর সামাজিক বন বিভাগের অধীনে সিংড়া ন্যাশনাল ফরেস্টে ওখানে পাঠিয়ে দিই। শীতে উষ্ণতা ও খাবারের খোঁজে দূর দূরান্ত থেকে আসা গৃধিনী শকুন সহ পরিযায়ী পাখি সংরক্ষণে যথাযথ পদক্ষেপের পাশাপাশি সচেতনতা জরুরি বলছেন পরিবেশবাদীরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার খেলার খবর। যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের বিনিয়োগের পরিমাণ $1 লাখ কোটি পর্যন্ত বাড়াতে সৌদি ক্রাউন প্রিন্সের ঘোষণা। F-35 যুদ্ধ বিমান বিক্রির পরিকল্পনা ট্রাম্পের। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। ভোট উৎসব মুখর হতেই হবে মন্তব্য। দখল, দূষণ, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে নষ্ট হয়েছে নদ নদী সহ সুপেয় পানির উৎস। আধুনিক এবং মানসম্মত পানি ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ব্রাজিল সম্মেলনে আদিবাসীদের অধিকার, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু ন্যায় বিচার নিয়ে বিতর্ক। কৌশলে আদিবাসীদের কণ্ঠ রোধের অভিযোগ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।